ফিরে একটা কেক নিয়ে বসার ঘরে ইতিমধ্যে উপস্থিত ছিল আয়েশা ও রায়হান। কেকটা এনে টি টেবিলের উপর রেখে ক্ষান্ত হয়। জন্মদিনের শুভেচ্ছা জামাই। হ্যাপি বার্থডে বাবা। 34তম জন্মদিনের শুভেচ্ছা বন্ধু। কিন্তু বয়স তো মনে হচ্ছে অর্ধেকে কমে গেছে। সকলের উচ্ছ্বাস দেখে রওনাফের মুখে হাসি ফুটে ওঠে। কতগুলো বছর পর আবারও কেউ তার জন্মদিনটাকে এত স্পেশাল ভাবে পালন করছে। প্রতি বছর রায়হান, আয়েশা আর তার ছেলে মিলে উদযাপন করত। এবছর সেখানে যোগ হয়েছে নতুন একটা মুখ, তার প্রিয়তম স্ত্রী। বাবা কেকটা কাটো। সে পুনরায় ছোটে রান্নাঘরের দিকে ফিরে একটা বাটি হাতে এনে সেটা নাবিলের হাতে দেয়, বলে। নাবিল বাটিটা টেবিলের উপর রেখে সেখান থেকে 1 চামচ পায়েস তুলে বাবাকে খাইয়ে দেয়। এবার কাটো। তুমি খাওয়াবে না? সিরাত একটু লজ্জা পেল। অস্বস্তিতে চুলগুলো কানের পিছে গুজে নেয়। রওনাপ আবারও চোখের ইশারায় তাকে কাছে ডাকে। ভাবি যান, আপনি না খাওয়ালে আমাদেরও অভুক্ত থাকতে হবে। আমরা কেউ কিছু মনে। কথা শেষ করার আগেই রওনাফের কড়া দৃষ্টি পড়ে রায়হানের উপর। সিরাত ধীর পায়ে এগিয়ে এসে কোনো রকমে চামচে তুলে রওনাফের মুখের সামনে ধরে। রওনাফও মুচকি হাসি দিয়ে খেয়ে নেয়। এরপর কেক কাটা হয়, প্রথমে নাবিলকে, এরপর সিরাতকে। এভাবে একে একে অন্যদেরকেও কেক খাওয়ায়। রাতের খাওয়া দাওয়া শেষে রায়হান, আয়েশা নিজেদের বাসায় চলে যায়। সিরাতও সবকিছু গুছিয়ে বসার ঘরে আসে। সেখানে উপস্থিত ছিল নাবিল ও রওনক। দুজনে বসে বসে আজকে তোলা ছবিগুলো দেখছে। তাদের তিনজনের পোশাকই ছিল কালো। অনলাইন থেকে তিনজনের জন্য বানিয়ে নিয়েছে। নাবিল ও রওনকের জন্য কালোর উপর বুকের কাছে গোল্ডেন সুতোর কাজ, আর সিরাতের শাড়ি কালোর ভিতরে গোল্ডেন সুতোর কাজ। সিরাত এসে রওনাফের অন্য পাশে বসে, সেও তাদের সাথে ছবি দেখে। রওনাফ মাঝে বলে ওঠে, ধন্যবাদ নাহিল এবং নাহিলের মাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। ভাবছি এর বিপরীতে তোমাদেরও আমার কিছু দেওয়া উচিত। কি? দুজনে একই সাথে কথা বলে ওঠে। সেটা সময় হলে দেখতে পারবে। খুব বড় একটা সারপ্রাইজ দেবো তোমাদের, তবে শর্ত, এখন কোনো প্রশ্ন করা যাবে না। দুজনেই ঘাড় কাত করে সম্মতি জানায়। 8 মাসের ভারী পেটটা নিয়ে চলাফেরা করতে বিপাকে পড়তে হয় মিথিলাকে। শরীরে বেশ পরিবর্তন এসেছে তার। চোখে মুখে সবসময় ক্লান্তি লেগে থাকে। শরীরে মাতৃত্বের ছাপ প্রকাশ পায়। রামিমের মাঝেও এসেছে বেশ পরিবর্তন। মিথিলার দিকে যথেষ্ট খেয়াল রাখে। সকালের খাবার থেকে শুরু করে রাতের ঘুম, সবকিছুতেই তার বাড়তি নজর। এ নিয়ে মিথিলা মাঝে মাঝে আপন মনে তাচ্ছিল্যের হাসি দেয়। এত যত্ন, এত আদর তার হজম হয় না। সে তো বাড়ির বউ, সকালে উঠে চুলায় হাঁড়ি চাপাবে, দিনের 18 ঘন্টা গাধা খাটুনি খাটবে, এভাবেই তো অভ্যস্ত। সন্ধ্যা 7:30 নিজের ঘরের বিছানায় বসে সারাহর সাথে কথা বলছে। মেয়েটা আফসোসে মরে যায়, কেন সেই সময়টা তার সাথে থাকতে পারছে না। এই সেই নানান কথা। ফিরবে 10 থেকে 15 দিনের মধ্যে। কথার মাঝে আরো একটা কল আসে। সারাহর থেকে বিদায় নিয়ে রিসিভ করে কানে ধরে হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে আসে, কি করছো? শরীর ঠিকঠাক আছে? কি আনবো? সারার সাথে কথা বলছিলাম, শরীর ভালো, আর পারলে একটু দই নিয়ে এসো। আচ্ছা থাকো, তাহলে আমি দ্রুত ফিরবো। কল কেটে যায়। এই লোকটাকে তার ইদানিং সহ্য হয় না। কেন হয় না জানে না, তবে তার আচার আচরণ পছন্দ হয় না তার। লোকে শুনলে বলবে এতগুলো বছর তো সব ঠিকঠাকই ছিল, এখন বরের খাতির যত্ন পাচ্ছে, এখন সহ্য হচ্ছে না। সে আগে কখন এসব নিয়ে ভাবেনি, যেভাবে চলার সেভাবেই চলেছে, কিন্তু এখন এই আমূল পরিবর্তন তাকে এসব নিয়ে ভাবতে বাধ্য করে। আর ভেবে ভেবেই ক্ষণে ক্ষণে বিরক্ত হয়। সেদিনের পরে কেটে যায় বেশ অনেকগুলো দিন। নাবিল আর সিরাত অধীর আগ্রহে বসে আছে কখন সারপ্রাইজ দিবে। তারা তো দুজন মাঝে মাঝে এটাও বলে যে হয়তো সে ভুলে গেছে সারপ্রাইজের কথা। আমাদের উচিত বাবাকে গিয়ে মনে করিয়ে দেওয়া। হয়তো কাজের প্রেসারে ভুলে গেছে। তাদের কথোপকথনের মধ্যে সিরাতের ফোনটা বেজে ওঠে। কল রিসিভ হতে ওপাশ থেকে বলে, আমি নিচে ওয়েট করছি, তোমরা তৈরি হয়ে দ্রুত আসো। কোথায় যাবেন? গেলেই দেখতে পাবে, এখন তাড়াতাড়ি আসো। সিরাত ও নাবিল
দৌড়ের উপর 10 মিনিটেরও কম সময়ের মধ্যে তৈরি হয়ে নিচে আসে। বাড়ির সামনে পরিচিত গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়ানো চিরপরিচিত মানুষটিকে দেখা যায়। তাদের দেখে চওড়া এক হাসি দিয়ে ইশরায় গাড়িতে উঠে বসতে বলে। দুজন নিজের জায়গা করে নিয়ে বসে পড়ে। মা ছেলে দুজনেই বসেছে গাড়ির পিছনের সিটে। রওনাক সামনে বসে গাড়ি ড্রাইভ করছে, আর চোখে পেছনে থাকা মা ছেলেকে দেখছে। দুজনেই গুজুর গুজুর ফুসুর ফুসুর করাতে ব্যস্ত। চোখাচোখি হলেই চুপ হয়ে যাচ্ছে। 20 মিনিট পর এসে গাড়ি দাঁড়ায় একটা ক্লিনিকের সামনে। সিরাত ও নাবিল দুজনের সাথে দুজনের চোখাচোখি হয়। দুজনের চোখেই জানার কৌতূহল, কিন্তু সামনে হেঁটে চলা গুরুগম্ভীর লোকটাকে কিছু জিজ্ঞেস করার সাহস হয়ে উঠছে না। কেননা আসার পথেই বলেছে কোনো প্রশ্ন করা যাবে না, যা হবে চুপচাপ দেখে যেতে হবে, এবং তার হ্যাঁতে হ্যাঁ মেলাতে আবার নাতে না মেলাতে। ভেতরে গিয়ে কাউকে কল করে। ভেতর থেকে এগিয়ে আসে একজন বৃদ্ধ বৃদ্ধা ও একজন নার্স। তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যায় গন্তব্যের দিকে। একটা সময় তারা গন্তব্যে চলে আসে। আশেপাশে ছোট ছোট কাচের বক্স, যার ভেতরে মৃদু আলো জ্বলছে। রওনাক তার পরিবার নিয়ে নির্দিষ্ট বক্সের সামনে গিয়ে দাঁড়ায়। সাথে আছে সেই বৃদ্ধ বৃদ্ধা। চাচা, এই যে আমার ওয়াইফ, আর এই হলো আমার ছেলে। সিরাত বিনয়ের সহিত তাদের সালাম দেয়। তারাও সালাম নিয়ে জবাব দেয়। বৃদ্ধা কাচের বক্সে থাকা বাচ্চাটার দিকে ইশারা করে বলে, ও হলো আমার নাতনি। আমার মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়। বাচ্চাটা অনেক অসুস্থ, 15 দিন ধরে এই হাসপাতালে পড়ে আছে, এই কাঁচের বাক্সটার মধ্যে। সিরাত ভালোভাবে পর্যবেক্ষণ করে বাচ্চাটাকে। মনে মনে মাশাআল্লাহ বলতেও ভুল করে না। কি ছোট ছোট হাত পা মুখ, নরম শরীরে যেটা সবচেয়ে বেশি বেমানান তা হলো এসব তার পাইপ এসব। বাচ্চাটাকে দেখে তার মায়া হয়। আহারে, বাচ্চাটা জন্ম নিতে না নিতেই মা হারালো। ওর নাম কি চাচি? বৃদ্ধা চোখ দুটো আঁচলে মুছে বলে। বৃদ্ধার কথায় সিরাত একটু অবাক হয়। তারা নিবে মানে? সে প্রশ্নবোধক চেহারায় তাকায় রওনাকের দিকে। রওনাক আগে থেকেই তার দিকেই তাকিয়েছিল। সিরাতের দৃষ্টিতে দৃষ্টি মিলতেই মুচকি হাসি দেয়। এই হাসি বুঝিয়ে দেয় অনেক কিছু। রওনাক এবার দৃষ্টি ঘুরিয়ে বাচ্চাটার দিকে রেখে বলে, ওর মা নেই, বাবা অন্য জায়গায় বিয়ে করে সংসার পেতেছে, তার কোনো খোঁজ নেই। না আছে তার এই বাচ্চার প্রতি কোনো আগ্রহ। চাচার চাচির একটা মেয়ে, যেগুলো তাদের কোনো আত্মীয় নেই বললেই চলে। চাচা হাসপাতালে আমার সহকারী ছিলেন, বছরখানেক আগে রিটায়ার্ড করেন। আর্থিক অবস্থাও শোচনীয়। এ অবস্থায় একটা অপরিপক্ক বাচ্চার দায়িত্ব নেওয়া বা তার চিকিৎসা খরচ চালানো তাদের পক্ষে সম্ভব নয়। না বাচ্চাটা একটা জীবন দেওয়া সম্ভব তাদের পক্ষে। তাই তারা চাচ্ছে একটা ভালো পরিবারে দিতে। যেহেতু আমাদের একটা বাবু দরকার, আর এই বাবুটারও একটা পরিবার দরকার। এই কথা চাচা জানতে পেরে তিনি আমাদেরকে বাছাই করেন। সিরাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তার খালি কোল, তার অভাব পূরণে কেউ আসবে। সিরাতের দুনিয়া টলে ওঠে, চোখ দুটো ছলছল করে ওঠে। পাশে থাকা নাবিলের হাতটা চেপে ধরে। নাবিল মাথা তুলে মায়ের মুখের দিকে তাকায়। পুরো ঘটনার আগামাথা কিছুই তার মাথায় ঢোকেনি। তবে মায়ের চোখের পানি আর হাসপাতালের বাচ্চা এসব দেখে কতটুকু কি বুঝেছে তা বোঝা দায়। স্যারই ওর সব চিকিৎসা খরচ চালান, ওর মায়ের খরচও স্যারও দিয়েছে। কিন্তু আল্লাহ আমার মেয়েটাকে দুনিয়ায় রাখলো না। বাচ্চাটা জন্মাতে এতিম হইয়া এখন থাকতে আপনারাই ওর আব্বা আম্মা। আমাদের কোনো দাবি দাওয়া নেই, ওর ওপর খালি মাঝে মাঝে একটু দেখতে দিলেই হবে। ও ভালো থাকুক, এটুকুই চাওয়া আমাদের। চিন্তা করবেন না, ও আমাদের কাছে ভালোই থাকবে ইনশাল্লাহ। দোয়া করেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। আপনারা যখন ইচ্ছে দেখতে চলে আসবেন, বাসায় থাকবেন, কোনো সমস্যা নেই। আমরা কি ওকে বাসায় নিয়ে যাব? সিরাত অবিশ্বাস্য গলায় প্রশ্ন করে, নেব, তবে এখন তো অসুস্থ। আগে সুস্থ হোক, তারপর যাবে আমাদের সাথে বাসায়। এছাড়াও কিছু আইনের প্রক্রিয়া রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এরপর তুমি হবে ওর মা, আমি বাবা, আর নাহিল বাবু হবে বড় ভাই। আমি এই বাবুর বড় ভাইয়া হব? বাবার উদ্দেশ্যে প্রশ্ন করে। রওনাক এগিয়ে এসে ছেলের সামনে ঝুঁকে কাঁধে হাত রেখে বলে, জি আমার সোনা, বোন পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। ওকে কবে বাসায় নেব? এই তো আর কিছুদিন।
এদিকে সিরাত ইনকিউবেটরের উপরে হাত শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার সদ্য হওয়া বাচ্চাটাকে। চোখ দুটো তার ভেজা। রওনাপ ছেলেকে ছেড়ে বউয়ের কাছে আসে। পিছন দিক থেকে কাঁধে হাত রেখে তার মতোই শিশুটির দিকে তাকিয়ে বলে, মা হওয়ার অনুভূতি কেমন মিসেস শিকদার? সিরাত ঘাড় ঘুরিয়ে রওনাপের দিকে তাকায়, যার চোখে মুখে বাবা হওয়ার আনন্দ ছলকে উঠছে। এইটাই কি আপনার সারপ্রাইজ? হুম, পছন্দ হয়নি গিফট? সিরাত শরীরের ভর ছেড়ে দেয় পিছনের ব্যক্তির উপর। পিছনে থাকা ব্যক্তিটিও আলগোছে জড়িয়ে নেয় নারী দেহটি। বুকে মাথা ঠেকিয়ে বলে, আমার 20 বছরের জীবনে সেরা গিফট হিসেবে ছিলে তুমি আর নাবিল। আজ তার সাথে যুক্ত হলো এই ছোট্ট ফুলটা। ফুলের কিন্তু অনেক যত্ন করতে হয়, নরম হাতে আগলে রাখতে হয়। পারবে তো? মায়ের দায়িত্ব কখনো শিখিয়ে দিতে হয় না। তারা আরও কিছু সময় কাটায় সেখানে। এরপর বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর থেকে দুই মা ছেলের পা এক জায়গায় স্থির নেই। কখনো হাত পা চলে, আবার কখনো মুখ চলতে থাকে। সবটা জুড়ে শুধু ওই ছোট বাচ্চাটা। তাকে নিয়ে কি করবে, কোথায় রাখবে, কিভাবে ওয়েলকাম করবে, এসব ভেবে ভেবেই হয়রান। সোফায় বসে রওনাপ এসব দেখে বিরক্ত হয়েছে, ভালোও লাগছে। আবার নতুন করে বাবা হওয়ার অনুভূতিটা সে কাউকে বোঝাতে পারছে না। হঠাৎ সিরাত ও নাবিল ধপ করে এসে তার দুপাশে জায়গা করে নেয়। বাবা, বোনের তো কোনো নাম নেই, ওর জন্য তো একটা নাম ঠিক করতে হবে। তুমি আছো, মা আছে, দুজনে মিলে ঠিক করো। আমরা নাম ভেবে ফেলেছি। সিরাত বলে, কি নাম? নাইলা সেহের রোজা। অতটুকু একটা বাচ্চার এত বড় নাম? তাতে কি, আমাদের তিনজনের নামের প্রথম অক্ষর দিয়ে 3টা নাম। আমরা বাসায় রোজা বলে রাখবো, শুধু বাকিটা খাতা কলমে থাকবে। ভালো হয়নি নামটা? হুম। নাম সুন্দর, কিন্তু পেয়েছো কোথায়? একটু খাটাখাটি করে বের করেছি আমরা দুজন, আমাদের পছন্দ হয়েছে। এখন তুমি বললে এটা ঠিক করা হবে। আচ্ছা, নামটা সুন্দর রাখা যায়। আপাতত রোজা বলে ডাকি। এরপর বাসে আনার পর রাজশাহী গিয়ে আকিকা দিয়ে নামটা রেখে ফেলবো। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে সবটা স্বপ্ন। সবটাই বাস্তব। এখন শুধু দোয়া করো ও যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে চলে আসে। এরপর রাতের খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে চলে যায়। সিরাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে। পাশে থাকা রওনাককে খুঁচিয়ে খুঁচিয়ে এটা সেটা জিজ্ঞেস করছে। আপনি কবে থেকে এসব করছেন? বেবিনোর প্ল্যানিং চলছে অনেকদিন ধরে। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে নিতে একদিন চাচের মেয়ের খবর পাই। হাসপাতালে আসে, মেয়ের অবস্থা সম্পর্কে শেয়ার করে। তার মেয়ের অনেক ধরনের শারীরিক জটিলতা ছিল, বয়স অনেক কম, তার উপর পুষ্টিকর খাবারের অভাব। মূল কথা, মেয়েটার শরীর বাচ্চা ক্যারি করার জন্য প্রস্তুত ছিল না। শারীরিক জটিলতার পাশাপাশি মানসিক সুস্থতাও ছিল না। বাচ্চা গর্ভে আসার পর স্বামী অন্য নারীর সাথে সম্পর্কে জড়ায়, এরপর বিয়েও করে। আগে যা টুকটাক খরচাপাতি দিলেও এর পরের মোটেও দেয় না। চাচা অবসরপ্রাপ্ত একজন মানুষ, তার পক্ষে মেয়ের ঘরে চালানো বেশ কঠিন হয়ে পড়ে। এরপর আস্তে ধীরে তার মেয়ের দায়িত্ব নেই আমি। এত ধকল কাজ উঠতে না পেরে সময়ের আগেই বাচ্চা প্রসব করে। বাচ্চাটাকে বাঁচাতে পারলেও বাচ্চার মাকে বাঁচানো সম্ভব হয়নি। চাচা ছিলেন আমাদের পিয়ন, সেই হিসেবে ওনার সাথে সম্পর্কটাও বেশ গভীর ছিল। নিয়মিত হাসপাতালে যাতায়াত করতাম, বাচ্চার দেখাশোনা চিকিৎসা নিশ্চিত করে। একদিন কথায় কথায় বলেন নাতনিকে দত্তক দেওয়ার কথা। আমি সে সময় জানাই আমাদের একটা বাচ্চা প্রয়োজন। বেশ কয়েকটা পরিবার আগ্রহ প্রকাশ করে বাচ্চারা নিতে। পরে চাচা ভাবনা চিন্তা করে আমাদের হাতে দিবেন বলে ঠিক করেন। উনি যদি না দিতে চাইতো? অন্য কোথাও থেকে আনতাম, কোথাও না কোথাও তো মিলতো, তাই না? সিরাত নিজ বালিশ থেকে মাথা তুলে রওনাফের বুকে ঠেকে রাখে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। তুমি কেন আরো আগে এলেন আমার জীবনে? সৃষ্টিকর্তা যেভাবে চান সেভাবেই সবকিছু হয়। আমাদের হাতে কিছুই নেই। নিজের সুখে আজকাল নিজেরই নজর লেগে যাচ্ছে। কি করে বলো তো? নজর লাগলে তো সমস্যা। রওনাফ সিলিংয়ের দিকে তাকিয়ে শব্দহীন হাসে। সিরাতকে এক হাতে আর একটু চেপে ধরে নিজের সাথে। সিরাতের মুখটা বুকের মাঝে আর একটু চেপে ধরে গুনগুন করে ওঠে, তুমি জানো নেই তো আমার সুখের আলো। সিরাত তার বুকে মুখ গুজে তার সাথে গেয়ে ওঠে, তোমার মতো এমন করে ভালোবাসবে কে বলো? বুকের মাঝে নাক মুখ ঘষে বলে, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য।
আমার জীবনটাকে অতটা সুন্দর করে তোলার জন্য, অত মিষ্টি একটা ছেলের মা বানানোর জন্য, আর সবশেষে আরও একটা বাবু দেওয়ার জন্য। শুধু ধন্যবাদ? এই শুকনো শুকনো ধন্যবাদে আমি কি করব? তো ভেজা ভেজা ধন্যবাদ কিভাবে দিতে হয়? হুম হুম দেখবে কিভাবে ভেজা ধন্যবাদ দিতে হয়। হুম। তার কথা পুরো করার পূর্বেই এক ঝটকায় অনুভব করে তার মাথাটা বালিশে গিয়ে ঠেকছে। ঠিক তার উপর মুখ বরাবর আরও একটি মুখ, যার মুখে খেলে যাচ্ছে দুষ্টু এক হাসি। মতলব অনুমান করতে পেরে বলে, না না, কিছু শিখতে চাই না, সরো উপর থেকে। শ্, এখন এসে বলে লাভ নেই। আরে তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই কথা বন্ধ হয়ে যায়। প্রথমে স্বভাবসুলভ মোচড়ামুচড়ি করলেও একটা সময় শান্ত হয়ে যায়। দুটো শরীর থেকে একে একে আবরণ মুক্ত হয়। রাতের শেষ প্রহর নারী দেহের মাঝে লেপ্টে আছে গুরুগম্ভীর পুরুষের ক্লান্ত দেহখান। ঘন ঘন শ্বাস ফেলে চলছে। মুখটা আলতো করে কানের কাছে নিয়ে খুবই নরম সুরে গেয়ে ওঠে, ঝলসানো রাতে এ পোড়া বড়াতে তুমি আমার অন্ধকার আর রোশনা। অস্থির শ্বাসের ভারে ক্লান্ত কণ্ঠে ভাঙা ভাঙা সুর নারী মনকে আবেগাপ্লুত করে তোলে। বন্ধ চোখ জোড়া থেকে দুফোঁটা সুখের অশ্রু গড়িয়ে পড়ে। পুরুষালী ঘন শ্বাসের উপস্থিতি তখন অনুভব করা যায়। পুনরায় পুরুষটা ফিসফিসিয়ে বলে, ভালোবাসি আমার ছোট্ট পাখি, ধন্যবাদ রনব শেখদারের বেরঙের জীবনে রং হয়ে আসার জন্য, আমার সন্তানের মা হয়ে ওঠার জন্য, দু কামরার ঘর থেকে সংসারে পরিণত করার জন্য। আজীবন এভাবে সুখ হয়ে পাশে থেকো, এভাবে রনব শেখদারের ছোট্ট পাখি হয়ে থেকো। দুজোড়া চোখে সুখের অশ্রু, প্রাপ্তির অশ্রু। কেটে যায় কয়েকটি দিন। সকাল থেকে পেটে চিনচিনে ব্যথা অনুভব হয়। ডেলিভারি ডেট সামনে। ছোট ছোট পা ফেলে হেঁটে চলে বেড়ায় মিথিলা। পায়ের পাতা ফুলে উঠেছে। বসার ঘর পেরিয়ে ডাইনিং পর্যন্ত আসতেই ব্যথা ক্রমশ বাড়িতে থাকে। একটা চেয়ার ধরে কোনো মতে মাটিতেই বসে পড়ে পেট চেপে। গলা শুকিয়ে আসছে, গা ঘামে ভিজে উঠেছে। গলায় জোর পাচ্ছে না কাউকে ডাকার জন্য। ছাদ থেকে ঘরে এসে আতিয়া দেখে মিথিলা পেট চেপে ধরে বসে আছে। চোখ বেয়ে অঝোর ধারা বইছে। ছুটে এসে জাপটে ধরে তাকে। গলা ছেড়ে ডাকতে শুরু করে বাড়ির অন্য সকলকে। সকলে জড়ো হয় ডাইনিং রুমে। ভাগ্যজোরে আজ রামিম বাড়িতেই ছিল। চাচির হাঁক ডাক শুনে দৌড়ে আসে ঘর থেকে। স্ত্রীকে যন্ত্রণায় কাতরাতে দেখে তার দুনিয়া টলে ওঠে। কাছে গিয়ে চাচির থেকে ছাড়িয়ে নিজের বুক জড়িয়ে নেয়। গায়ে মাথায় হাত বুলাতে থাকে। এটা সেটা বলে সান্ত্বনা দিতে থাকে। রামিম, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। মায়ের কথায় সংবাদ ফেরে তার। পাজা কোলে নিয়ে ছোট সদর দরজার দিকে। ইতিমধ্যে আরাফাত শিকদার ড্রাইভারকে দিয়ে গাড়ি বের করিয়েছে। রামিম সময় নষ্ট না করে মিথিলাকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। সাথে যায় আতিয়া, সায়রা আর আরাফাত শিকদার। হাসপাতালে পৌঁছে সব কার্যক্রম শেষ করে মিথিলাকে ওটিতে নেওয়া হয়। ওটির দরজা বন্ধ হতে লাল বাতি জ্বলে ওঠে। দীর্ঘ সময় ধরে চিন্তিত মুখগুলো অপেক্ষায় থাকে দরজার সামনে। রামিম একপাশে রাখা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। এর মাঝে সেখানে উপস্থিত হয় ইশতিয়াক ও আজমল শিকদার। ইশতিয়াক গিয়ে বসে রামিমের পাশে। কাঁধে এক হাত রাখতেই রামিম ঘরে একবার সেদিকে তাকিয়ে আবারও মুখ ঘুরিয়ে নেয়। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বৌমার আমাদের পুস্কু ঠিকঠাকভাবে আমাদের কাছে ফিরে আসবে। চাচার কথায় কতটুকু কি হলো জানা নেই, তবে ওটির দরজা খুলতেই এক ছুট লাগায় সেদিকে। একজন নার্স এগিয়ে আসেন। হাতে তোয়ালে পেঁচানো ছোট্ট একটা প্রাণ। সবার প্রথমে তুলে দেওয়া হয় বাচ্চার বাবার হাতে। কাঁপা কাঁপা হাতে তুলে নেয় সেই ছোট্ট প্রাণটাকে, তার অংশ, তার ছেলে। সেও এখন কারো বাবা। চোখ দুটো ভিজে ওঠে। ছোট ছোট পরশ এঁকে দেয় হাতে পায়ে। শিকদার বাড়ির অন্যান্য মানুষগুলো মুগ্ধ চোখে বাবা ছেলের মিলন দেখে যায়। এরপর একে একে সকালে একটু একটু করে ছুঁয়ে দেয়। ইশতিয়াক বাবা ছেলের এই সুন্দর মুহূর্তকে ফ্রেম বন্দি করে।
হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন পেয়ে ফোনটা হাতে নিয়ে মেসেজ ওপেন করতেই এক চিৎকার দিয়ে ওঠে সারাহ। সারাহর চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসে মাশরাফি, চোখে মুখে আতঙ্কের ছাপ। সারাহর কাছে সে উদ্ভ্রান্তের ন্যায় হাত পা মাথা চেক করতে করতে বলে, ঠিক আছিস তুই? এভাবে চিৎকার করছিস কেন? আরে থামেন, আমি ঠিক আছি। তাহলে চিৎকার করলি কেন? আরে এই দেখেন আমাদের বাবু, ওকে দেখে খুশিতে চিৎকার করে ফেলেছি। প্রথমত বাবুটা আমাদের না, তোর ভাই বাবের। যেভাবে চিৎকার করলি ভাবছি বিছানা দিয়ে নিচে পড়লি কিনা। হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল আর একটু হলেই। ভাইয়া ভাবির বাবু মানি তো আমাদের সবার বাবু। মাশরাফি সারাহর হাত থেকে ফোনটা নিয়ে বলে, ভাইয়ের বাবু মানে ভাইয়েরই বাবু, তুই ওর পুপি। আর আমাদের বাবু মানে আমার আর তোর বাবু। হুম। সারাহর মুখ লাল হয়ে ওঠে। ওদিকে তাকে লজ্জায় ফেলে সাহেব আরামসে বসে ফোন দেখছে। তার লজ্জাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে বলে, বুঝলি সারা, দ্রুত সুস্থ হয়ে যা, এরপর আমরা একটা বাবু নিয়ে ফেলবো। না হলে সবার ছানাপোনা স্কুলে যাবে আর আমাদেরগুলো তো চুচু করবে। সব দিক থেকে তো এত পিছিয়ে থাকা যায় না। ট্রেন্ডের একটা বিষয় আছে, তাই যত দ্রুত সম্ভব ডাউনলোড করে ফেলতে হবে। কাত হয়ে সারাহর নত মুখের দিকে চেয়ে কথাগুলো বলে। আপনি ট্রেন্ড ফলো করতে বাচ্চা ডাউনলোড করবেন? মাথাটা তুলে সারাহর কোলে রেখে বলে, অবশ্যই, যত যাই হোক আমি জেনারেশন জিয়ার, এরা তো ট্রেন্ড ফলো করেই চলে। যত সব আজগুবি কথাবার্তা। একবার বাইরে চল, তারপর দেখাবো আজগুবি না অন্য কিছু। নানান জটিলতার কারণে মিথিলাকে দুপুরের দিকে কেবিনে দেয়া হয়। পরিবারের সবাই একে একে মিথিলার সাথে দেখা করে যায়। সবশেষে প্রবেশ করে রামিম, কোলে তোয়ালে পেঁচানো ছোট্ট ছানাটা। রামিম এগিয়ে এসে বিছানার কোণে মাথার কাছে বসে। দেখো তোমার ছানা। মিথিলা ঠোঁট বাঁকিয়ে হাসে। ছানা কি আর আমার একার? হুম, আমাদের ছানা। কোলে নিবে না? মিথিলাকে ঠিকঠাক করে আস্তে করে ছেলেকে কোলে দেয়। পাশ থেকে সেও ধরে রাখে। রামিম মিথিলার মাথায় ছোট্ট একটা পরশ এঁকে মাথার সাথে মাথা ঠেকিয়ে চোখ বুজে রাখে। এদিকে মিথিলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সদ্য জন্ম নেওয়া শিশুটিকে। তার অংশ, সেই বাচ্চাটার মা ভাবতেই মনের মাঝে হাজারটা প্রজাপতি উড়াউড়ি করে ওঠে। এদিকে সিরাত পড়েছে বিপাকে। একদিকে নিজের বাচ্চা, অন্যদিকে ভাইয়ের বাচ্চা। তাদের বাচ্চাটা হাসপাতালে পড়ে আছে। রোজ নিয়ম করে দুবেলা দেখা করে আসে। এই কদিনে বাচ্চাটার মায় পড়ে গেছে। তাকে এখানে রেখে অত দূর যেতে মন চাইছে না। অন্যদিকে সদ্য ফুপি হয়েছে সে, তাকেও দেখতে ইচ্ছে করছে, কোলে নিতে ইচ্ছে করছে। হঠাৎ মাঝেই কলিং বেলের শব্দে ধ্যান ভঙ্গ হয়। এ সময়ে কারো আসার কথা নয়। নাবিল স্কুলে, রওনাফ হাসপাতালে। এক পাশের বাসার আয়েশা ভাবি হতে পারে। আপন মনে ভাবনা চিন্তা করে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার উপরে ব্যক্তিটি অপরিচিত, আবার কিঞ্চিত পরিচিত মনে হচ্ছে। কলিং বেলের শব্দে নাবিল পড়ার টেবিল থেকে দৌড়ে এসে দরজা খুলে দেয়। এ সময়ে তার বাবা ছাড়া কেউ আসবে না সে জানে। আজ আর সিরাত ছুটে আসেনি। সে রান্নাঘরে খাবার গরম করছে। দরজার ওপারে কেবল ছেলেকে দেখে আশেপাশে নজর ঘুরায়, কাঙ্ক্ষিত মুখটি নজরে আসে না। ঘরে ঢুকে ছেলেকে আদর দিয়ে ভেতরে আসে। না, এখনো আসেনি। কি করছিল আমার বাবা? মা কোথায় তোমার? পড়ছিলাম বাবা, আর মা রান্নাঘরে। পড়া শেষ? না, আরেকটু বাকি। আচ্ছা, তাহলে শেষ করো, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর একসাথে খাবো, কেমন? ওকে বাবা। নাবিল পুনরায় নিজের ঘরে ছুট লাগায়। রওনাপ নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেও কিছু একটা ভেবে উল্টো পথ ধরে। সিরাত আপন মনে নিজের কাজে ব্যস্ত। চুলায় তরকারি বসিয়ে সবজি কাটছে পরের দিনে রান্নার জন্য। কাল ভার্সিটিতে তার ক্লাস আছে, এজন্য রাতেই কিছু কাজ এগিয়ে রাখছে। সে বাদেও এখানে যে আরও কেউ আছে তা সে পূর্বে অনুভব করতে পেরেছে, তবে সেদিকে সে কোনো রকম খেয়াল দিচ্ছে না। রওনাপ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বউয়ের কাজকর্ম দেখছে। সে ধীর পায়ে সিরাতের পিছনে গিয়ে দাঁড়ায়। কাঁধে থুতনি ঠেকিয়ে দুহাতে কোমর জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবুও তার বউ টু শব্দ করছে না। রওনাপ কাঁধের উপরের আবরণ একটু সরিয়ে সেখানে ঠোঁট ছোঁয়ায়। রেগে আছো আমার ওপর?
না। মন খারাপ? হুম। তাহলে চুপ কেন? কথা বলছো না কেন? এতক্ষণ হলো বাসে এসছে, একবারে সামনে গেলে না। এসবের কারণ? এমনিতে কাজ করছিলাম। আমার বউয়ের কাছে এখন স্বামীর চেয়ে কাজটা বড় হয়ে গেল। এমন কিছু না। আপনি বাহিরের কাপড় পরে এখনো দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে খেতে আসুন। নাবিলও না খেয়ে আছে, দ্রুত ফ্রেশ হয়ে খেতে আসুন। আগে বউয়ের মান ভাঙে, তারপর খাওয়া দাওয়া সব। বলো, মন খারাপ কেন? কিছু হয়েছে? না। বাবুকে কবে আনবো? সময় লাগবে শোনা, বাবু তো অসুস্থ এখন। আচ্ছা। কি হয়েছে আমার সোনা? তোমাকে এইভাবে দেখতে ভাল লাগছে না। কি হবে? কিচ্ছু হয়নি। আপনি যান, ফ্রেশ হয়ে আসেন। আর টেবিলের উপর একটা খাম আছে। কি আছে? জানি না, একটা লোক এসে দিয়ে গেছে। আচ্ছা, এবার তো। সিরাত হাতের ছুরিটা শব্দ করে রেখে পিছন ঘুরে বলে, আর একটা কথাও শুনতে চাচ্ছি না। বলছি তো কিছু হয়নি। এখন যাবেন আর ফ্রেশ হয়ে নাবিলকে নিয়ে একেবারে টেবিলে আসবেন। রওনাপ 2 মিনিট তার দিকে তাকিয়ে থেকে বাধ্য স্বামীর ন্যায় মাথা নেড়ে ওকে, কিন্তু একটা চুমু খাই। সিরাত কোনো জবাব দেয় না। রওনাপও নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে মুখ বাড়িয়ে এগাল ও গাল দু গালে চুমু খেয়ে থুতনি ধরে মুখ ঘুরিয়ে যেই ঠোঁটের দিকে এগোয়, সিরাত কড়া চোখে তাকায়। প্লিজ একটা। সিরাত কিছু বলবে এর আগে কোনো রকম ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ছুট লাগায় রান্নাঘর থেকে। সিরাত সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও নিজের কাজে মনোযোগী হয়। রওনাপ নিজের ঘরে এসে প্রথমে বিছানার উপর গুছিয়ে রাখা কাপড় তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢোকে। একবারে গোসল সেরে তবেই বের হয়। বের হয়ে মনে পড়ে সেই খামের কথা। তোয়ালে গলায় ঝুলিয়ে টেবিলের কাছে এসে একটু খুঁজতেই পেয়ে যায় কাঙ্ক্ষিত জিনিসটি। উল্টে পাল্টে দেখে চোখ আটকায়। প্রেরকের নামের জায়গায় জলজল করছে একটি নাম, নাজনীন নাহার। এটাই তাহলে বউয়ের মন খারাপের কারণ। খামটা বন্ধই আছে। হয়তো নাম দেখে সিরাত আর সেটা খুলে দেখেনি। সে সেটাকে আগের জায়গাতেই রেখে দেয়। সিরাত টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে ইতিমধ্যে। রওনাপও নাবিলকে নিয়ে ডাইনিংয়ে এসে হাজির হয়েছে। নিজেদের জায়গায় বসতেই সিরাত প্লেটে খাবার তুলে দেয়। এরপর নিজেও চেয়ার টেনে খেতে বসে। খাওয়ার টেবিলে তাদের মাঝে কোনো কথা হয় না। একে একে খাওয়া শেষ করে। সিরাতের সাথে হাতে হাতে একে একে জিনিসগুলো সরিয়ে নেয় টেবিল থেকে। সিরাত নাবিলকে নিয়ে নাবিলের ঘরে যায়। রওনাপকেও তার ঘরে পাঠিয়ে দেয়। বিছানা গুছিয়ে নাবিলকে শুয়ে দিয়ে ঘরের লাইট নিভিয়ে বেরিয়ে আসে। রওনাপ বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে চোখের উপর এক হাত দিয়ে আতশোয়া হয়ে বসা। সিরাত সকল কাজ সেরে ঘরে এসে রওনাপকে ওইভাবে বসে থাকতে দেখে একবার সেদিকে তাকিয়ে ওয়াশরুমে যায়। কিছু সময় বাদে ফিরে এসেও সেই একই ভঙ্গিতে বসে আছে। সে চুল বেঁধে লাইট অফ করে রওনাপের পাশে এসে দাঁড়ায়। ঝুঁকে দেখে ঘুমিয়ে পড়েছে কিনা। সে উকি ঝুঁকি মারতেই হাতে লাগে এক টান সোজা বিছানায়। দুহাতের মাঝে আটকে রেখেছে বুকের মাঝে। এভাবে কেউ টান মারে? ব্যথা পাই না আমি? নিজের নাক ঘষতে ঘষতে বলে, আমি ব্যথা পাই না? কথা বলছো না, ঘুরে তাকাচ্ছ না কেন? আমার কষ্ট হচ্ছে না? ওইটা যে দিয়েছে তাকে কি আমি দিতে বলেছি? বলিনি তো। এখন ছেদে এসে কেউ যদি দিয়ে যায়, এতে আমার কি দোষ? যে দিয়েছে তার সাথে মারামারি কাটাকাটি যা করার করো, মাঝখান থেকে আমাকে কেন ভোগাচ্ছ? উফ, থামবেন? কানের পোকা নাড়িয়ে দিচ্ছেন। আমি এই খাম নিয়ে কিছু বলছি, এমনিতে আমার ভালো লাগছে না। তোমাকে চেনাতে এসো না, খুব ভালো করে চিনি আমি তোমাকে। চিনলে ভালো। রওনাপ এবার নরম হয়ে আসে, বলে, আমার সাথে এমন কেন করছো? আমার কে আছে বলো? তুমি নাহেল ছাড়া। সেখানে তুমি যদি এভাবে মুখ ঘুরিয়ে নাও, আমি কার কাছে যাব বলো? আমার আপনার উপর রাগ খুব কিছু নেই, কিন্তু এই খামটা দেখে কেন জানি ভালো লাগছে না। সে কেন আপনাকে চিঠি দেবে? দেখা করেছে, মেসেজ করেছে, আর এখন বাড়ি অবধি চিঠি চলে এসেছে। কোন দিন সে নিজে এসে হাজির হবে? কেন করছে এগুলো? তুমি তো আমার, নাবিলও আমার, আর এই সংসারটাও তো আমার। মাঝে কেন অন্য কেউ আসছে? কেন মনে হয় অন্যের জিনিস দখল করে বসে আছি? দীর্ঘশ্বাস ছেড়ে বউয়ের প্রশ্নবোধক চেহারার দিকে তাকিয়ে থাকে। নাজনীন এসেছিল?
সিরাত এবার শব্দ করে কেঁদে ফেলে। রওনাপ অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। এক টানে পুনরায় বুকের মাঝে চেপে ধরে বলে, সব তোমার, স্বামী তোমার, ছেলে তোমার, সংসারও তোমারই। কেউ নিতে পারবে না তোমার থেকে এগুলো। তাহলে কেন বারবার চলে আসে আমাদের মধ্যে? কি হয়েছে আমার জান, বলো আমাকে। আমি না বললে কিভাবে বুঝবো? বলবে না আমাকে? সিরাত এবার ঠেলে ঠুলে বুক থেকে গলার কাছে পৌঁছায়। গলার ভাঁজে মুখ রেখে পরপর কয়েকবার ঠোঁট ছোঁয়ায় সেথায়। বলো। তোমরা দুজন চলে যাওয়ার ঘন্টাখানেক পর কলিং বেলের শব্দে আমি ভাবছি আয়শা ভাবে, দরজা খুলে দেখি একটা মহিলা। ফ্ল্যাশব্যাক। দরজার ওপাশে এক মহিলা, অপরিচিত আবার চেহারায় খানিকটা পরিচিতের ভাব। কে আপনি? নাজনীন নাহার। একটা নাম বলতে সিরাতের পুরো দুনিয়াকে দুলিয়ে দিতে যথেষ্ট। তবুও সে নিজেকে স্বাভাবিক করে নেয়। দরজার সামনে কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চায় না। হঠাৎ এখানে? ভেতরে যেতে দিবে না? ও হ্যাঁ, আসুন ভিতরে আসুন। অনিচ্ছা থাকা সত্ত্বেও কথাটা বলে। নাজনীন গভীর একটা শ্বাস টেনে প্রবেশ করে ভেতরে। চোখ বুলিয়ে চারপাশে দেখে। তার কলিজা মুচড়ে ওঠে। বাইরে নিজেকে স্বাভাবিক রাখে। বসুন। নাজনীন ধীর পায়ে এগিয়ে এক পাশে রাখা সোফায় গিয়ে বসে। সিরাত তাকে বসতে দিয়ে রান্নাঘরে যায়। কিছু সময় বাদে ফিরে আসে হাতে একটা ট্রে নিয়ে। ট্রেটা সোফার সামনে রাখা। টেবিলে রেখে নিজেও বসে অপর পাশের সোফায়। বাসায় কি তুমি একাই? হ্যাঁ, নাবিল স্কুলে আর ওর বাবা হাসপাতালে। যদিও সে জানেই, তবুও একটু আশা ছিল। যাওয়ার আগে ছেলের মুখটা একবার যদি দেখতে পায়। তো হঠাৎ এখানে কেন? সেই দিন বারণ করেছিলাম না আমার স্বামীর সাথে, আমার সন্তানের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না? আমি তাদের সাথে দেখা করতে আসিনি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে কেন? আমার ফ্লাইট আগামীকাল, এরপর হয়তো আর কখনো বাংলাদেশে আসা হবে না। আর ছেলেকে তো দেখতে পারলাম না, অন্তত ছেলের মাকে একটু দেখে যাই। তোমাকে দেখার লোভ জেগেছিল অনেক, তাই আসলাম। আর সামলাতে পারিনি। বাসার ঠিকানা কোথায় পেলে? রায়হান ভাই দিয়েছে? নাজনীন মাথা নিচু করে হালকা হাসে। দিতে চাইনি, জোর করে নিয়েছি। আজ তোমার ক্লাস নেই, সেটাই জেনে এসেছি। ও, তা দেখে কেমন লাগলো? সুন্দর। রওনাব সিকদারের পছন্দ বরাবরই সেরা। স্বামী সংসার সন্তান নিয়ে সুখেই আছো তাহলে? সিরাত চওড়া হাসি দিয়ে বলে, যার জীবনে রওনক শিকদারের মতো স্বামী আছে, নাবিলের মতো ছেলে আছে, সে খারাপ থাকতে পারে কি করে? সেটাই। আয়নায় নিজের চেহারা দেখে নিজেই আফসোস হয়। সব পেয়েছিলাম নিজের দোষে, এখন সব হারিয়ে নিঃস্ব আমি। সিরাত কোনো জবাব দেয় না। না পাওয়ার চেয়ে পেয়ে হারানো যে যন্ত্রণা তুমি বুঝবে না মেয়ে। আমার যা ছিল তা তোমার, যত্নে রেখো তাদের। যা আমি পেয়েছি তা কেবল আমারই। আমার জিনিসের যত্ন করতে আমি জানি। বরং আপনার কাছে যা আছে তাদের আগলে রাখুন। নিজের জিনিসের প্রতি আপনি বড্ড বেখেয়ালি। নাজনীন তার কথায় শব্দ করে হাসে। হাসিতে স্পষ্ট লুকিয়েছিল এক বুক কষ্ট। হ্যাঁ, সেটা তোমারই তো। ভয় পেও না, এই মুখটা তোমাকে আর দেখাবো না। এই নামটা কখনো তোমাদের মাঝে আসবে না। নাবিল তোমার ছেলে, তোমারই হয়েই থাকবে। কখনো দাবি নিয়ে আসবো না। না দেখালে খুশি হব। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, নাবিল আমারই ছেলে। নাজনীন এবার মলিন হাসে। চোখ ঘুরিয়ে একবার পর্যবেক্ষণ করে পুরো ঘরটা। প্রতিটি জিনিসে তার প্রিয় মানুষগুলোর ছোঁয়া আছে। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস টানে, একটু পরিচিত ঘ্রাণের খোঁজে। কিন্তু সে কি আর পাওয়া যায়? মানুষটা এখন তার জন্য পরপুরুষ। সামনে বসা রমণীর উপর হঠাৎই তার হিংসা হয়। তার প্রিয় মানুষটা একটা সময়ে তার কাছে সুখ খুঁজত। আজ তার সুখ দুঃখ হাসি আনন্দ সব এই নারীকে ঘিরে। তার অংশ তার সন্তান। আজ হয়তো মনেও করে না তার কথা। তার সবটা জুড়েই, তার সব কিছুর দখলদার এই মেয়ে। আচমকা চোখ মেলে তাকায়। কি সব ভাবছে সে? সে দ্রুত উঠে দাঁড়ায়। এখানে আর এক মুহূর্ত নয়। কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? আমাকে এবার যেতে হবে। ব্যাগ হাতড়ে একটা খাম বের করে সিরাতের হাতে দেয়। এটা রাউনাপকে একটু দিয়ে দিও। শেষবারের মতো একটা অনুরোধ তোমার কাছে, তার কাছেই দিও। এটা তার কাছে পৌঁছানো খুব দরকার। দেব। নাজনীন আর কোনো দিকে না থেকে সোজা দরজা খুলে বেরিয়ে যায়।
ঘর থেকে। সিরাত দরজা আটকে ধপ করে সোফায় এসে বসে। ভেতরের সবকিছু ভেঙে চুরে আসতে চাচ্ছে। সিলিংয়ের দিকে চেয়ে নিজেকে খুব কষ্টে সামলে নেয়। বর্তমান রওনাফের দৃষ্টি সিলিংয়ের দিকে। সিরাত এখনো সেভাবেই পড়ে আছে তার গলার কাছে। সে এক হাতে সিরাতকে চেপে রেখে অন্য হাত বাড়িয়ে বেড সাইড টেবিলের ওপর থেকে খামটা হাতে নেয়। ওঠো। হুম। আবার শোবে পড়ে, এখন ওঠো একটু। সিরাত মোচড়া মুচড়ি করে উঠে বসে। রওনাপও সোজা হয়ে বসে। তাকে টেনে কাছে এনে কোলের মধ্যে বসায়। খামটা তার হাতে দিয়ে বলে, খোলো। এটা তো তোমার। স্বামী স্ত্রী মাঝে আমার তোমার বলতে কিছুই নেই। নাও খোলো। সিরাত খামের মুখটা খোলে। ভেতরে একটা ভাঁজ করা কাগজ। খুলে রওনাফের মুখের দিকে তাকায়। রওনাফ ইশারায় কাজটা বের করতে বলে। সিরাত চিঠিটা বের করে রওনাফের হাতে গুজে দেয়। এরপর উল্টো ঘুরে বুকের সাথে বুক মিশিয়ে রওনাফের কাঁধে মুখ গুজে নেয়। কি হলো, ঘুরে গেলে কেন? পড়বো না, আপনি একা পড়ুন। কেন? পড়লে হিংসা হবে, কান্না আসবে, রাগ হবে। তার থেকে না পড়াই ভালো। রওনাফ হেসে হাত দুটো সামনে এনে কাগজের ভাঁজ খোলে। গোটা গোটা অক্ষরে পুরো 2 পৃষ্ঠা জুড়ে লেখা। সমাধান করার মতো কোনো শব্দ আমার ভান্ডারে নেই, তাই কিছু নাই বা বলি। যখন চিঠিটা তোমার হাতে পৌঁছাবে তখন আমি বাংলাদেশের মাটি ছেড়ে আকাশপথে উড়াল দিব অন্য ঠিকানায়। এরপরে হয়তো আর কখনো এই দেশের মাটিতে পা রাখা হবে না, কেননা সকল সম্পর্কে এই দেশের মাটিতেই ছিন্ন করে চিরকালের মতো দেশ ত্যাগ করেছি। বলেছিলে না, যেদিন সব সত্যি জানাতে পারো সেদিন আফসোস ভরা মুখটা তুমি দেখবে। কিন্তু তোমার মুখোমুখি হওয়ার শক্তি আমার নেই। বাবা ভাইরা আমার বিয়ে ঠিক করে তাদের বিজনেস পার্টনারের ছেলের সাথে, কিন্তু আমি তো তোমার সাথে পালিয়ে যাই। এতে বিয়েটাও ভেঙে যায় আর তাদের পার্টনারশিপও ভেঙে যায়। চূড়ান্ত ক্ষতির মুখে পড়ে। এই প্রতিশোধের নেশার আশায় তারা তোমার নামে মিথ্যে অভিযোগ সাজায়। আমার কাছে তোমার ছাত্রীকে জড়িয়ে কুরুচিপূর্ণ কথা বলে, প্রথমে বিশ্বাস করিনি। এরপর ছোটোখাটো ঝগড়া লেগেই থাকে। পরে যখন অসংখ্য ছবি দেখায় তোমাদের ঘনিষ্ঠ, তখন সব ভুলে কেবল তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে বসি। তোমার সব কথা বানোয়াট মনে হয়। এরপরেই আমরা আলাদা হয়ে যাই। বিশ্বাস করো, আমি না একটুও ভালো ছিলাম না তোমাকে ছাড়া। শুধু মনে পড়তো তোমার কথা, আমাদের সুখের সংসারের কথা। মনে হতো সব মিথ্যে। আবার যখন ছবিগুলো সামনে ভেসে উঠতো না, তোমাকে প্রতারক মনে হতো। দুমন দশায় না ভুগতে থাকি। তারা এতেই সুযোগ নেয়, আলাদা করে দেয় আমাদের। মনে পড়ে যখন রাইহান ভাইয়েরা বলতো, রওনাপ তো নাজের বড় বাচ্চা। কেননা তুমি সবার কাছে যেমন তেমন, আমার কাছে এলে বড্ড আদুরে হয়ে যেতে। তখন তোমাকে একটা বাচ্চা ছেলে ছাড়া কিচ্ছু মনে হতো না। তোমার সব আবদার, সব ছেলে মানুষের শীত সব ছিল আমাকে ঘিরে। অগোছালো পড়ুয়া একটা ছেলে, যার সারাদিন কাটতো বইয়ের মধ্যে, না হয় খেলার মাঠে। সেই বাচ্চা ছেলেটা একটা সময় স্ত্রীর দায়িত্ব নিতে শিখলো, বাবা হয়ে উঠলো। খুব মিস করি সেই টোনাটুনি সংসারটা, যখন সারাদিন ক্লাস শেষে টিউশনি করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আবদার করতো, বউ তোমার কোলে একটু মাথা রাখি, তুমি চুলগুলো একটু টেনে দাও। সেই সময়টা যখন রাতের পর রাত জেগেছ আমার সাথে, যখন পেটের ব্যথায় ঘুমাতে পারতাম না, আমার কষ্টে তোমার চোখগুলো ভিজে উঠতো। ওরা ছলনা করে আমার বাচ্চাটাকেও আমার থেকে আলাদা করে দিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমার তো কিছুই রইল না, আর কি নিয়ে বাঁচবো আমি? এতটাই বোকার অন্ধ হয়ে গিয়েছিলাম যে ওদের প্রতি পদে পদে করা অন্যায়গুলোকে ঠিক মনে হয়েছে। ওরা ভুলভাল বুঝিয়ে নাওয়াতকে একা তোমার হাতে তুলে দিল, কারণ ওরা চায়নি তোমার রক্তকে নিজের বলে পরিচয় দিতে। আমাকে জোর করে আশরাফের সাথে বিয়ে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়। এই সব কিছুর মূলে ছিল ফিরোজ তালুকদার, তার 2 ছেলে আর আশরাফ। ওরা 4 জন মিলে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে। তোমার ওয়াইফ তোমাকে অনেক ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো আমি জানি। নওশাদ, সেও শুনেছি মায়ের জন্য পাগল। আল্লাহ আমার ভাগের সবটুকু সুখ তাকে দিল। এতে আমার কোনো আফসোস নেই, রাগও নেই। আমি চাই সারো সুখী হোক, শুধু এতটুকুই চাওয়া, আমার কলেজাতটুকু যেন ভালো রাখে। তোমাদের ভাগের সব দুঃখ আমার হোক, কোনো খারাপ যেন তোমাদের ছুঁতে না পারে। আল্লাহ আমার পাপের ফল আমাকে দিয়েছে। জানো তো রওনা, এই আশরাফ রোজ রাতে মদ খেয়ে বাড়ি ফিরে। তার কাছে প্রতিনিয়ত বৈধ দর্শনের শিকার হয়েছি। সমাজের কাছে এটা স্বামীর অধিকার, কিন্তু আমার কাছে তো সে একটা পশু ছাড়া কিচ্ছু ছিল না।
আমার সবটা জুড়োতে কেবল তোমার বাস ছিল। কি করে মনে একজনকে রেখে অন্যজনের ছোঁয়া গায়ে মাখি? কাটার মতো বিদ্ধ প্রতিটা স্পর্শ। যখন বাচ্চাটা পৃথিবীতে এলো তখনও তো মায়া হলো আমার প্রতি, তার আচরণ নরম হলো। আজ আমরা তথাকথিত সমাজে চোখে সুখী পরিবার। তোমার পাশে আজ অন্য কেউ, তোমার মনে, তোমার দেহে, তোমার সবটা জুড়ে আজ অন্য কেউ। তোমার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই। তুমি এখন আমার জন্য পরপুরুষ। তোমাকে ভালোবাসা আমার জন্য এখন পাপ। তোমাকে নিয়ে কল্পনা করাও পাপ। এটা ভাবলেও সব কিছু না দুমড়ে মুচড়ে ওঠে। কেন হলো এমন বলো? খুব ক্ষতি হয়ে যেত আমাদের একটা সুন্দর সংসার হলে। জানি না কি লিখেছি, তবে নিজের জীবনে 7টা বছরের স্বীকারোক্তি। ভালো থেকো আমার প্রিয় প্রাণ। তোমার নাবিলকে কখনো জানতে দিও না তার মা বেঁচে আছে। সে জানুক তার মা নেই। সন্তানের মরে গৃহার না হয়ে বাঁচার থেকে মৃত্যু হয়ে বাঁচা অনেক শান্তি।